আসসালামু আলাইকুম। খেলা কমেন্ট্রিতে স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর ১.৫ মাস বাকি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করি। এবারের খান তামিম ইকবাল খান ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে আমরা তাকে মিস করেছি এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তাকে আমরা মিস করব। তো যেহেতু তামিম ইকবাল খান টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলছেন না, তাহলে আমাদের জুনিয়র তামিম ওপেনিং করবেন। তার সাথে ওপেনিং করবেন সৌম্য সরকার অথবা লিটন কুমার দাস। আর আমরা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ২০২৩ সালে দেখেছি ব্যাকআপ ওপেনার ছাড়াই ২০২৩ সালে আমরা বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম। তাই দেখেছি যে আমরা শেষ দুই ম্যাচে বাংলাদেশ থেকে আমরা এনামুল হক বিজয়কে উড়িয়ে নিয়েছিল, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। যাই হোক, বাংলাদেশের এই অবশেষে এক বিশ্বকাপের পরে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ আসলো, আর মাত্র ১.৫ মাস বাকি, তখন আমাদের বোধগম্য হলো যে আমরা ব্যাকআপ ওপেনার নিয়ে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব। এখন আসি শান্তর মুখে আমাদের যেই ভাষ্য আমরা শুনেছি, তার ভাষ্য অনুযায়ী আমরা যাতে বড় কোনো আশা না করি। আমরা ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এবং বাংলাদেশ বর্তমানে বিশ্বের বাঘা বাঘা দল এবং বিশ্বের বা পরাশক্তি যে সমস্ত দলগুলো রয়েছে সবার বিরুদ্ধেই আমরা ভালোভাবে সিরিজ এবং ম্যাচ জয়লাভ করেছি। তামিম ইকবাল যেহেতু তার অভিমানের চাদর গা থেকে সরাতে পারেননি এবং তিনি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছেন না, যেহেতু তিনি খেলছেন না, তার ব্যাকআপ হিসাবে তানজিম তামিম অর্থাৎ জুনিয়র তামিম যে তিনি ওপেনিং করবেন, তার সাথে হয়তো কোনো ম্যাচে সৌম্য সরকার, কোনো ম্যাচে লিটন কুমার দাস খেলবেন। এখন আমার প্রশ্ন হলো, আমরা সব সময় যে ব্যাকআপ ওপেনার নিয়ে যাব ঠিক আছে, কিন্তু ওই প্রথম ম্যাচে যদি আমাদের সৌম্য সরকার খারাপ করে তাহলে আমরা লিটন কুমার দাসকে সুযোগ দেব, কিংবা লিটন কুমার দাসকে সুযোগ দিলে যদি তিনি খারাপ করে তাহলে আমরা সৌম্য সরকারকে সুযোগ দেব। আসলেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২০ বছর পরেও আমরা আমাদের ওপেনিং সংকট কাটাতে পারিনি। যতদিন তামিম ইকবাল ছিল ততদিন আমাদের ওপেনিং সংকটটা ছিল না। আমরা বিশ্বের যে কোনো দলের সাথে চোখ রাঙিয়ে ডাউন দ্য উইকেটে গিয়ে তামিম ইকবালের শটগুলোর কথা যা দেখেছেন, যাদের তারা তামিম ইকবালকে যারা মিস করবেন, বিশেষ করে লাস্ট ওয়ার্ল্ড কাপ ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা তাকে মিস করেছি, টি-টোয়েন্টিতে মিস করবেন। এখন আমার সাজেশন হলো, যেহেতু মুশফিকুর রহিমও খেলছেন না, এখানে আছেন কে সিনিয়রদের মধ্যে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আসি সাকিব আল হাসান টি-টোয়েন্টির জন্য কার্যকর। আমাদের মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার, তিনিও যথেষ্ট ছন্দে রয়েছেন। তার অসাধারণ নৈপুণ্য এক একটি পর এক একটি ম্যাচের যেই পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন আইপিএলে, এতে করে বোঝা যাচ্ছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আতঙ্কের নাম হবে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আসি, যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট হচ্ছে ২০ ওভারের ম্যাচ, যে সেক্ষেত্রে এই ২০ ওভারের ম্যাচের জন্য আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, রিশাদ হোসেন উনি কিন্তু কার্যকরী। লাস্ট শ্রীলঙ্কা যেই ম্যাচ হয়েছিল বাংলাদেশের, সেখানে আমরা দেখেছিলাম তিনি ১৮ বলে ৪৮ রান করেছিলেন নট আউট থেকে। অত্যন্ত চমৎকার ইনিংস। অর্থাৎ টি-টোয়েন্টির জন্য আসলে এরকম হার্ড হিটার ব্যাটসম্যান দরকার আমাদের। আর মেহেদী হাসান মিরাজ, তাকে নেওয়া হবে না যতটুকু দেখেছি। তাহলে আমাদের কে কে থাকছেন সিনিয়রদের মধ্যে থাকছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার, লিটন কুমার দাস। জুনিয়র মধ্যে থাকছেন তানজিম সাকিব। আর আরও কিছু প্লেয়ার রয়েছে যারা বিশেষ করে বাংলাদেশের জন্য এই তরুণ যে সমস্ত প্লেয়ারগুলো নেওয়া হয়েছে, এর ভিতরে ফাস্ট বোলিংয়ে আমরা দেখি, ফাস্ট বোলিংয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন। ডেথ ওভারে আমাদের মুস্তাফিজের কাটার খুবই কার্যকর। ডেথ ওভারে যদি আমরা শেষ ২ ওভারে যদি ১৫ বা ২০ রানের মধ্যে রাখতে পারি এবং শুরুতে, বিশেষ করে শুরুতে যদি আমাদের সাইফুদ্দিনকে দিয়ে আমরা বল করাই, সেক্ষেত্রে সাইফুদ্দিনের বোলিংও কার্যকর। উনি যথেষ্ট ভালো ইয়র্কার দিতে পারেন। সাথে রয়েছেন তাসকিন। আর তাসকিনের পাশাপাশি আমরা দেখেছি আইপিএল যে ম্যাচগুলোতে বিশেষ করে পাওয়ার প্লের ৬ষ্ঠ ওভার মুস্তাফিজকে দিয়ে করানো হয় এবং নবম বা ১০ম ওভার মুস্তাফিজকে দিয়ে করানো হয় এবং শেষ ২ ওভার মুস্তাফিজকে দিয়ে করানো হয়। আসেন এবার সাইফুদ্দিন শুরুতে যদি সাইফুদ্দিন বল করে কিংবা তাসকিন যদি ওপেনিং বল করে,
পরবর্তী ওভার যদি দ্বিতীয় ওভার যদি সাইফুদ্দিন করে, এভাবে যদি আমরা আমাদের প্ল্যানিং সাজাই এবং 17 এবং 19তম ওভার যদি সাইফুদ্দিন করে, 18 এবং 20তম ওভার যদি মুস্তাফিজ করে, তাহলে দেখা যাবে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে একটা আমাদের তরুণ অনেক উদীয়মান ক্রিকেটার রয়েছেন যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘোরাতে পারেন। টি-20 ফরম্যাটে যেহেতু 20 ওভারের খেলা, এখানে যথেষ্ট ভালো করার মতো বিশেষ করে হার্ড হিটার ব্যাটসম্যান দরকার, যারা বোলিং যেহেতু আমার ফেস ইউনিট আমাদের অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশের ফেস ইউনিট বর্তমানে বিশ্বের শক্তিশালী ফেস ইউনিটের একটা। এক্ষেত্রে আমাদের রিসার্চ যদি বল করে, সেক্ষেত্রে সাকিব আল হাসান রয়েছেন, এই 6 জন। আর আমাদের ব্যাটিং আমরা মিস করব তামিম ইকবালকে এবং মুশফিকুর রহিমকে। এরা দুজন যদি থাকতো ছন্দে, যেহেতু ওরা ছন্দে রয়েছে, লাস্ট ডিপিএল এবং বিপিএলের ফরচুন বরিশালকে তিনি চ্যাম্পিয়ন করেছেন তামিম ইকবাল খান, এবং সাথে মুশফিকুর রহিমও ছিলেন। অর্থাৎ ডিপিএলও তামিম ইকবালের সেরা রান আমরা দেখেছি। এইভাবে একের পর এক ধারাবাহিকভাবে তারা যে চমৎকার নৈপুণ্য এবং চমৎকার খেলা দেখিয়ে যাচ্ছেন, আসলে অসাধারণ, অভূতপূর্ব। আমরা আসলে এভাবে যদি টি-20 ম্যাচে যে রিশাদ লাস্ট যে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা খেলেছিল 18 বলে 48 রান, তা এতে করে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং যে ফিনিশার, বিশেষ করে মাহমুদুল্লাহ রয়েছেন শেষ দিকে, এরা যদি ভালো করে। এখন আসেন, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের যে ওপেনিং সংকট, আমি মনে করি ওপেনিংয়ে যদি এই তানজিদ তামিমের পাশাপাশি যদি এই রিশাদ হোসেনকে নামানো হয়, আমি মনে করব দেন লিটন কুমার দাস এবং সৌম্য সরকার থেকে অনেক অনেক গুণ ভালো করবেন। তাহলে আমাদের বিবেচনা, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে এক ম্যাচ খারাপ করলে অন্যজনকে নামাবো, এই ধরনের প্ল্যান না নিয়ে বরং আগে থেকেই রিশাদ হোসেনকে ওপেনিংয়ের জন্য করা হোক। বিশেষ করে রিশাদ যেহেতু ভালোভাবে ব্যাটিং করতে পারেন, আমি মনে করি 5-7 ওভার প্রথম যদি 4-5 ওভারে যদি আমাদের গিয়ে উইকেট যায়, এখানে যদি 60-70 রান চলে আসে, তাহলে বাংলাদেশের রান যেই স্কোরটা একটু হেলদি হবে। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে 200 বা 180 থেকে 200 বা 210 এরকম স্কোর নিয়ে আমরা প্রতিপক্ষকে টার্গেট দিতে হবে। তাহলেই আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে একটা ভালো কিছু দেখব। আসেন এবার আমরা যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ বাইরের কান্ট্রিতে, অর্থাৎ সেখানে বাউন্সিং পিচে খেলানো হবে। বিশেষ করে বাউন্সিং পিচে আমার দেখা সবচেয়ে ভালো করেন তিনি হচ্ছেন সৌম্য সরকার। বাউন্সিং পিচে সৌম্য সরকার অত্যন্ত দারুণভাবে খেলে থাকেন। তাই আশা করব সৌম্য সরকারকে দিয়ে, যেহেতু তানজিদ তামিমের পাশাপাশি সৌম্য সরকারকে যেন ওপেনিংয়ে আনা হয়। যদি ম্যানেজমেন্ট মনে করে যে সৌম্য সরকার কার্যকর, তাহলে দেয়া হোক, কিন্তু আমার হিসেবে আমি মনে করি রিশাদ হোসেনকে ওপেনিংয়ে নামালে দেন এদের থেকে ভালো করবো। 1 ডাউনে যদি সৌম্য সরকার খেলে, আর লিটন কুমার দাস যেহেতু ফর্মে নেই, তাকে মিডল বা শেষ দিকে যে কোনো একটা ওয়াইতে খেলানো উচিত, যেহেতু উনি ওপেনিংয়ে ভালো করতে পারছে না। আর সেক্ষেত্রে তাকে মিডল অর্ডারে নামানো উচিত। আরেকটা আমি কথা বলতে চাচ্ছি, বিশেষ করে সব প্লেয়ার সব সময় ফর্মে থাকে না, তাই তাদের আর যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ, ওয়ার্ল্ড কাপ মানে হাই ভোল্টেজ ম্যাচ, বেশি প্রেশার নিয়ে খেলতে হবে। তাই মনে করব দুরন্ত সাহসী এবং যার হাতে যথেষ্ট স্ট্রাইক রয়েছে এবং বুঝে শুনে বল শট করতে পারেন, তাদের মধ্যে থেকে যেন ওপেনিং নামানো হয় এবং বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে যেন একটা চমক আমরা দেখতে পাই। এই আশাবাদ ব্যক্ত রেখে টিভি ইসলামিক 570 খেলা কমেন্ট্রি থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।